বাড়ল রেলের ভাড়া, যাত্রীদের ক্ষোভ। সোমবার থেকেই সারা দেশে কমতে পারে তাপমাত্রা। এবং পাল্টাপাল্টি অভিযোগে সরগরম উপজেলা নির্বাচনের মাঠ। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Online Properties Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। রেলযাত্রায় উঠে গেল রেয়াতি সুবিধা, দূরের যাত্রীদের উপর চেপেছে বাড়তি ভাড়ার বোঝা। নতুন দামে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। ভাড়ার পাশাপাশি রেলের সেবা বাড়ানোরও দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্টে। প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্যপণ্য থেকে শুরু করে সবকিছুর দাম। আজ থেকে সেই লিস্টে যোগ হয়েছে রেলের টিকিটের নতুন ভাড়া। বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিট ছাড় দিয়ে বিক্রি করলেও শনিবার থেকে রুট ভেদে ভাড়া বেড়েছে ৭ থেকে ৯%। ঢাকা সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ৩২০ টাকা থেকে বেড়ে ৩৭৫ টাকা এবং এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া ৬১০ টাকা থেকে হয়েছে ৭১৯ টাকা। সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে টিকিটের দাম কমানোর দাবি যাত্রীদের। বাড়ানোর প্রয়োজন হইলে ৫-১০ টাকা বাড়াইলে যথেষ্ট ছিল, কিন্তু এত টাকা বাড়ানোটা এটা আমার কাছে তো খারাপই লাগছে। ভাড়া তো বাড়াইছে, এখন তো করা কিছু নাই। আমরা তো জিম্মি, সাধারণ মানুষ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে পারবে না, তাদের জন্য কষ্ট হয়ে যাবে। ট্রেন ভ্রমণে যাত্রীদের আকৃষ্ট করতে রিয়াতি সুবিধা দেয়া হয় অনেক দেশে, কিন্তু বাংলাদেশ রেলওয়ের এমন সিদ্ধান্তে প্রশ্ন তোলেন যাত্রীরা। তবে রেলের লোকসান কমাতে রিয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টা অবহিত করার পরে তারা এখন স্বচ্ছন্দের টিকিট কিনছেন এবং রেয়াত সুবিধার যে প্রত্যাহার হয়েছে এবং এই কারণে ভাড়া বৃদ্ধি পেয়েছে তারা সেটা বুঝতে পেরেছে। টিকিটের নতুন দামে ক্ষুব্ধ ময়মনসিংহের যাত্রীরাও। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে আগের ভাড়া পুনর্বহালের দাবি তাদের। গরিব আছে, ভাড়া নাই, টাকা নাই, কাজ নাই, রোজগার নাই, কিভাবে যাইবো তারা? যেভাবে ট্রেন ভ্রমণ করতে পারে যাত্রীরা, হয়রানি না হয় সেইভাবে ব্যবস্থা নিতে হবে। দূরত্ব ভেদে রেলের ভাড়া বাড়লেও অপরিবর্তিত থাকছে কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম রুটে রেলের ভাড়া। বর্তমান পরিকল্পনার সঙ্গে মিল রেখেই এই রেল রুটে ভাড়া নির্ধারণ, তাই ভাড়া বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এতেই খুশি পর্যটকরা। আমার হিসেবে মনে হয় যে ভাড়াটা আছে এটা অপরিবর্তিত থাকলে ভালো হবে। আমাদের গভর্নমেন্ট খুবই একটা ভালো ডিসিশন নিয়েছে। আমি সবার আগে আমাদের গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবহাওয়ার খবর। রাত থেকেই ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি পেতে আরও দুদিন অপেক্ষা করতে হতে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তর জানায় ৫ মে রাত থেকে ১১ই মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সিলেট এবং দেশের উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রবৃষ্টির কারণে প্রাণহানি রোধে সাবধানে ঘরের বাইরে বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৬ মে থেকে পুরো মাস জুড়ে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ঢাকার আকাশে এবং বাংলাদেশের আকাশে এখন পশ্চিম দিক থেকে মেঘমালা আসা শুরু করেছে, সুতরাং সোলার ইনসুলেশনের পরিমাণ কমে যাবে, বিদ্যমান তাপপ্রবাহের যে তীব্রতা তা কমে যাবে। ঢাকায় আজকের রাতের দিকে 30% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 70% না। আস্তে আস্তে করে ঢাকা সহ সারা বাংলাদেশে বা স্থানীয় পর্যায়ে বজ্র মেঘ তৈরির প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বিদ্যমান তাপপ্রবাহের অবসান ঘটিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি করবে।
উপজেলা নির্বাচন প্রসঙ্গ। উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি কর্মকর্তারা প্রভাব খাটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সকালে রাজশাহীতে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। অতি সুবিধাভোগী ব্যক্তি যারা, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে, আপনারা শুনেছেন। এই সমস্ত ব্যক্তিবর্গ, আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আপনি আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। আপনি আপনার নিজের মান ইজ্জত নিজে রক্ষা করেন। আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন তাহলে যে কোনো মুহূর্তে এটা বিপর্যয় ঘটে যেতে পারে, সেই দায়িত্ব কিন্তু আমরা নেব না। জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গোটা নির্বাচনী এলাকায়, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি নিয়েই অভিযোগ পাল্টা অভিযোগের পাল্লা ভারী। মন্ত্রী এমপিদের নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর বিস্তর নালিশ প্রার্থীদের, এমন অভিযোগে মুচলেকাও দিয়েছেন দিরাইয়ের এক চেয়ারম্যান প্রার্থী। বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশালের মেয়রের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর আস্থাভাজন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম ছবি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। রয়েছেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। এরই মধ্যে কয়েকটি সহিংস ঘটনায় উত্তপ্ত নির্বাচনী এলাকা। জনগণ গণতন্ত্রের পক্ষে, জনগণ শান্তির পক্ষে, কাজেই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এই সমস্ত শক্তিকে আমি মোকাবেলা করবো ইনশাল্লাহ। রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এই 4টা জিনিস যদি আমরা আন্তরিকভাবে কাজ করি তাহলে এখানে একটি বিপ্লব ঘটানো সম্ভব। সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজাদুল ইসলাম রতন, রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, বিএনপি নেতা মোহাম্মদ গোলাপ মিয়া সহ মোট 5 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমপি জয় সেনগুপ্তার বরাদ্দের অর্থে রাস্তাঘাট করে দেবেন, উন্নয়নের এমন প্রতিশ্রুতি দিয়ে প্রদীপ রায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তার প্রতিদ্বন্দ্বীরা। মানুষের মুখ থেকে শুনতে পাচ্ছি যে ওই পাড়ায় একটা রাস্তা করে দিবে, ওই পাড়ায় ওইটা করে দিবে, তারাই বরাদ্দগুলো কোথায় পাচ্ছে। তবে অভিযোগ সত্য নয় বলে প্রদীপ রায় দাবি করলেও জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, প্রতীক বরাদ্দের আগে প্রদীপ রায়ের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠায় নির্বাচন অফিসে মুচলেকা দিয়েছেন তিনি। এখন পর্যন্ত জেলাই বলেন, কেন্দ্রই বলেন, কোথাও আমরা কারো পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা পাই নাই। উনি আমাদের কাছে মুচলেকা দিয়েছেন যে উনি এটা করেন নাই, এটা গুজব। তবে আমরা এটা ক্ষমা দৃষ্টি দেখে নিষ্পত্তি করেছি এবং সতর্ক দিয়েছি যে প্রতীক বরাদ্দের পর থেকে যদি উনি কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে যেই শাস্তি দেব এই শাস্তি উনি মেনে নেবেন। ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে ভোট গ্রহণ আগামী 8 মে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ মোড় থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। যাচ্ছি তার কাছে। ফয়জুল, নোয়াখালী সুবর্ণচর উপজেলায় আপনি আছেন, সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণা শেষ মুহূর্তের খবরাখবর আমাদের জানাবেন। উজমা, আপনি যেমনটি বলছিলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় আগামী 8 মে ভোট গণনা অনুষ্ঠিত হবে। আর মাত্র 3 দিন বাকি আছে। এখানে মূলত চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন সহ 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এখানে মূলত যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক একটা আলোচনা জন্ম দিয়েছে। মূলত এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম এবং তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই 2 প্রার্থী, একজন হচ্ছে প্রবীণ রাজনীতিবিদ, পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী আরেকজন হচ্ছে নবীন তরুণ একজন প্রার্থী। তো এই 2 জন প্রার্থী তারা শেষ মুহূর্তের ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা ভোটারদেরকে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ভোটকে কেন্দ্র করে স্থানীয় যে উপকূলীয় একটা উপজেলা, এখানে ভোটারদের মাঝে এক ধরনের উৎসব পরিস্থিতি বিরাজ করছে। তো এটা 8 মে যে ভোট গণনা অনুষ্ঠিত হবে, সেখানে নোয়াখালী সুবর্ণচরের 8টি ইউনিয়নের
2,25,188 জন ভোটার তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার জন্য তারা ভোট দিবে। এ হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। উজমা। জি ফয়জুল, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে নোয়াখালী সুবর্ণচর এলাকার খবরাখবর। এবারে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের হরিরামপুরে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন। সেখানে রয়েছেন সহকর্মী মনিরুজ্জামান। প্রচারণার সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। ধন্যবাদ। এই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে সকাল থেকে আমরা বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। সেখান থেকে আপনাদেরকে সাধারণ ভোটার এবং সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা কিংবা প্রার্থীদের প্রতি তাদের যে প্রত্যাশা সে কথা জানিয়েছিলাম। এর আগের সংবাদে প্রার্থীদের প্রচারণার বিষয়েও আপনাদেরকে জানিয়েছিলাম। এখন আমি একজন প্রার্থীর সাথে আছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। তিনি হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন আমি সরাসরি তার কাছে শুনবো আসলে তিনি ছাত্রলীগ থেকে কেন সরাসরি একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এলেন। এটি আমি সাদ্দাম হোসেনের কাছে আমার একটি প্রশ্ন যে আসলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণটা কি আপনার? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আসন্ন 8 মে আমাদের হরিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক দোয়াত কলম। আমি খুব ছোটবেলা থেকে এই হরিরামপুর উপজেলা ছাত্রলীগের ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনীতির হাতে করি। আমি ছাত্র রাজনীতির সকল অঙ্গন পেরিয়ে আমি বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করছি। আমি যখন থেকে রাজনীতি করি যে চিন্তা যে চেতনাবোধ আমার মধ্যে ছিল যে মানুষের কল্যাণের জন্য দেশের জন্য কাজ করতে হবে, সেই ধারাবাহিক চিন্তা থেকেই আমি মনে করি জনপ্রতিনিধি হচ্ছে রাজনীতির শেষ শর্ত। ঠিক সেই কারণে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আমার সাথে আছে, সাধারণ জনগণ আমার সাথে আছে। তাই আমি বিশ্বাস করি আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। যে আমরা শুনছিলাম বিভিন্ন প্রার্থী যারা বিভিন্ন প্রচারণা এবং উঠান বৈঠক করছেন, সেখানে প্রার্থীরা তাদের যে বিভিন্ন প্রতিশ্রুতি সেগুলো দিয়ে যাচ্ছেন, ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। দর্শক, নোয়াখালী এবং মানিকগঞ্জের পর দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আমরা চলে যাচ্ছি। সেখানে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। অটোয়ারি কলেজ মোড় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। যাচ্ছি তার কাছে। সিদ্ধার্থ, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা সেখানে কেমন দেখছেন, তারা কতটুকু সরব, কি আমাদের জানাবেন সেখান থেকে? ধন্যবাদ উজমা। আসলে পঞ্চগড়ে যে প্রথম দফা যে উপজেলা পরিষদ নির্বাচন চলছে তার মধ্যে পঞ্চগড় সদর, আটোয়ারি উপজেলা এবং তেঁতুলিয়া এই 3টি উপজেলায় কিন্তু ভোট অনুষ্ঠান চলছে। তো আমি দাঁড়িয়ে রয়েছে আটোয়ারির যে উপজেলা পরিষদ নির্বাচন এখানকার একটি এলাকায়, কলেজ মোড় এলাকায়। সেখানে আমি প্রথমে জানিয়ে রাখি যে আটোয়ারিতে কিন্তু 1,11,762 জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ রয়েছেন 56,260 জন এবং মহিলা ভোটার রয়েছেন কিন্তু 55,502 জন। তো সবকিছু মিলিয়ে এখানে চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। তার মধ্যে একজন হচ্ছেন বর্তমান যে উপজেলা পরিষদ চেয়ারম্যান তহিদুল ইসলাম, তিনি কিন্তু আটোয়ারি উপজেলার সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসুর রহমান, তিনি কিন্তু সাবেক সাধারণ সম্পাদক আটোয়ারি উপজেলার। তো তহিদুল উনি কিন্তু ঘোড়া মার্কা এবং মোটরসাইকেল মার্কা, এবং আনিসুর রহমান উনি কিন্তু ঘোড়া মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সবকিছু মিলিয়ে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন, এবং তারা বলছেন যে তারা সৎযোগ্য দেখে প্রার্থীকে তারা নির্বাচিত করছেন। আমার সাথে রয়েছেন এখানকার স্থানীয় একজন ভোটার, তার কাছে জানতে চাইবো যে আপনারা আসলে কি ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান এবং কি ধরনের ভোট হবে বলে আপনারা আশা করছেন? আমরা এখানে ভোট নির্বাচন যে হচ্ছে, ভোট আসার আগে সব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আসার পরে সবাই অনেক প্রতিশ্রুতি দেয়, রাস্তাঘাট করে দিবে, মসজিদ মাদ্রাসা সব নির্মাণ করে দিবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে যখন ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তখন দেখেন কাউকে পাই না। যে কোনো বিপদ আপদের জন্য যাই তখন চেয়ারম্যান মেম্বার তখন উল্টে থাকা, তখন এদের কাছে যাওয়া যায় না। আবার যখন ভোট আসে তখন আবার মিটিং
বলে মিটিংয়ে বলে যে আপনারা যা কিছু চান উন্নয়নের জন্য যেটা লাগায় আমরা প্রত্যেকটা জিনিস করে দেবো, কিন্তু মাগার এখানে কোনো উন্নয়ন হচ্ছে না। সবাই ভোট চাচ্ছে, তো আমরা যোগ্য প্রার্থী দেখেই ভোট বিবেচনা করে আমরা যোগ্য প্রার্থী বিছে দেখে। ধন্যবাদ আপনাকে। আর উজমা, উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যোগ্য দেখে প্রার্থীকে তারা কিন্তু ভোট দিতে চান এবং আগামী 8ই মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিন্তু আটোয়ারির 8টি ইউনিয়নে কিন্তু মোট 41টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সবকিছু মিলে একটি অংশগ্রহণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে বলে আশা করছেন স্থানীয়রা। আমরা আশা করছি আপনি যুক্ত থাকবেন আমাদের সাথে নির্বাচনী খবরাখবর নিয়ে। এবারে অভিযোগ পাল্টা অভিযোগ, সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর উপজেলার ভোটের মাঠে যাচ্ছি। সেখানে কড়া নিরাপত্তার মাঝে প্রচারণা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সুজানগর থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি জয়। যাচ্ছি তার কাছে। রিজভি, সহিংসতার খবর শুনতে পাচ্ছি। সহিংসতায় কারা অভিযুক্ত আছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রার্থী ভোটারদের নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। ধন্যবাদ উজমা। আপনাকে জানিয়ে রাখতে চাই, পাবনার এই সুজানগর উপজেলায় কিন্তু অতীতে যে কয়টি নির্বাচন হয়েছে তার প্রত্যেকটি কিন্তু সংঘাতপূর্ণ হয়েছে এবং সেই নির্বাচনগুলোতে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটেছিল এবং এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেননা এখানে উপজেলা নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে বর্তমান যেই উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন। তো তাদের মধ্যে উভয় গ্রুপ কিন্তু দীর্ঘদিন ধরে আসলে যে আলাদা বলয়ে রাজনীতি করেন এবং বর্তমানে এই নির্বাচন ঘিরে সেটি কিন্তু আরো বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং গত কয়েকদিন আগে প্রচারণায় বাধা দেওয়ার কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ এখানকার যারা প্রার্থীরা করেছেন এবং আব্দুল ওহাব বলেছিলেন যে তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছিল এবং তার সমর্থক একজন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু পুলিশের সাথে শাহিনুজ্জামান শাহিনের সমর্থকদের কিন্তু সংঘর্ষের ঘটনাও ঘটে এবং সেখানে পুলিশের গুলিতে 2 জন আহত হয়। তবে শাহিনুজ্জামান শাহিন অভিযোগ করেছেন আসলে তার প্রচারণায় বাধা দেওয়ারকে কেন্দ্র করে আসলে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়ে যায় এবং পরিকল্পিতভাবে আসলে এই ঘটনাগুলোকে ঘটানো হচ্ছে এবং নির্বাচন যত এগিয়ে আসছে এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু আরো বেশি বাড়ছে এবং এতে করে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন যে আসলেই সহিংসতা মুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন এখানে হবে কিনা। তো গত পরশুদিন যে পুলিশের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটিতে গতকালকে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন এবং সেই মামলায় কিন্তু 2 জন আটকও রয়েছেন। তো এই পরিস্থিতিতে আসলে যে নির্বাচনী প্রচারণাগুলো রয়েছে সেখানে প্রশাসন কড়া নিরাপত্তা চাদরে এলাকাটি ঘেরা ফেলেছে এবং যে কোনো ধরনের তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন আমাকে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি। তারপরেও আসলে সাধারণ মানুষ চাইছেন যে আসলে যেহেতু এখানে অতীত অভিজ্ঞতা থেকে বারবার বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগের চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি এবং তাপদাহে 65,000-এরও বেশি চিংড়ি ঘেরে মড়ক। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 9 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সড়ক থেকে 15 ফিট নিচে খালে পড়ে যায় ট্রাক ও সিএনজিটি। এতে সিএনজি চালক সহ নিহত হন 3 জন। নিহতরা হলেন লক্ষ্মীপুরের মোহাম্মদ রহমতুল্লাহ ভুইয়া, ফজলুল করিম ও মোহাম্মদ আলাউদ্দিন। গত কয়েক সপ্তাহ ধরে তীব্র খরতাপে পড়ছে সাতক্ষীরা। স্মরণকালের ভয়াবহ তাপদাহে সাতক্ষীরার 65,000-এরও বেশি মৎস্য ঘেরে বাগদা ও গলদা চিংড়ির মড়ক ধরেছে। রেহাই পাচ্ছে না সাদা মাছও। মাছ মরার কারণে দিশেহারা মৎস্য চাষিরা। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের তথ্য ছবিতে জানব মৎস্য চাষিদের সেই সব কথা।
সাদাপোনা খ্যাত বাগদা আর গলদা চিংড়ি চাষের জন্য বিখ্যাত সাতক্ষীরা জেলা। এ জেলায় মৎস্য ঘেরের সংখ্যা রয়েছে 65,000। এর মধ্যে 60,000 হেক্টর জমিতে প্রায় 55,000 লবণ পানির চিংড়ি ঘের, বাকি 10,000 ঘের মিষ্টি পানির। এসব ঘেরে 24,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবছর। গত কয়েক সপ্তাহ ধরে চলছে প্রচণ্ড তাপদাহ। সব রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। স্মরণকালের ভয়াবহ এ তাপদাহে মৎস্য ঘেরে মাছ মরে রীতিমতো সাফা হয়ে যাচ্ছে। যে মাছগুলো গরম পানির সাথে যুদ্ধ করে টিকে থাকছে সেগুলো তেমন বড় হচ্ছে না। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। বর্তমান তাপদাহ 41 ডিগ্রি হওয়ার কারণে এখানে মাছ প্রচুর মারা যাচ্ছে, যেগুলো ছোট মাছ থেকে বড় মাছ সব মারা যাচ্ছে ঘেরে। ব্যবস্থাপনা যে মানুষগুলো আছে তারা যেন এই খালগুলোকে অবমুক্ত করার মাধ্যমে জোয়ার ভাটা খেলার ব্যবস্থা করে। সূর্যের যে তাপ, যার কারণে বর্তমানে আমাদের মাছ মারা যাচ্ছে, আটনে মাছ পড়তেছে না। স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা বলছেন অধিকাংশ চিংড়ি ঘেরের গভীরতা প্রয়োজনের তুলনায় অনেক কম, তাই প্রচণ্ড তাপদাহে ঘেরের পানি মাত্রাতিরিক্ত গরম হয়ে মাছ মরে যাচ্ছে। এ ব্যাপারে মাছ চাষিদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন এই মৎস্য কর্মকর্তা। শুষ্ক সময়ে 4 থেকে 5 ফিট পানি ধারণ ক্ষমতা থাকে, এরকম ভাবে গভীর করতে হবে ঘেরটাকে। ডিপ টিউবওয়েল হোক অথবা অন্য উৎস থেকে ভালো পানি ঘেরে সরবরাহ করা। শতকে 1 ফুট পানি গভীরতার জন্য প্রতি শতকে একটা করে অক্সিজেন ট্যাবলেট যাতে ব্যবহার করতে পারে চাষিরা, এ ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের এয়ারেটার আছে, এয়ারেটার একটু বেশি সময় চালানো, ঘের বা পুকুরের একটা স্থানে ছায়া সৃষ্টি করা, সেখানে যাতে মাছ বা চিংড়ি আশ্রয় নিতে পারে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।